শোটি এর মধ্যে একটি চূড়ান্ত পুরুষদের বাস্কেটবল ম্যাচ দিয়ে খোলে। শেরেন হাই স্কুল এবং তাদের প্রতিদ্বন্দ্বীরা, যেখানে আমাদের প্রধান চরিত্র দা ইয়ং খেলছে। সে অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় এবং দলকে বহন করার দায়িত্ব তার আছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্কাউটরাও খেলোয়াড়দের পর্যবেক্ষণ করার জন্য উপস্থিত থাকে, তাই উচ্চশিক্ষার জন্য বৃত্তি অর্জন করা দা ইয়ং এর জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। একটি ফ্ল্যাশব্যাকে আমাদের গেমটি শুরুর আগে থেকে একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে দা ইয়ংয়ের বান্ধবী দা জিয়ং তার সাথে দেখা করতে আসে। তিনি তাকে খেলার জন্য শুভকামনা জানান এবং পরামর্শ দেন যে তিনি ভালো খেলেন এবং সবাইকে মুগ্ধ করেন। যাই হোক, দা ইয়ং তার উদ্বেগ লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। প্রাথমিকভাবে তিনি তাকে কিছু বলতে অস্বীকার করেছিলেন, তবে দা ইয়ং জোর দেওয়ার পরে তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে প্রকাশ করেন। দা ইয়ং এটি শুনে হতবাক হয়ে যায়, তবে গেমটি খেলতে দেখায়। তিনি দর্শকদের চারপাশে তাকান, কিন্তু তাদের মধ্যে দা জিয়ংকে দেখতে পান না। দ্বিতীয়বার না ভেবে দা ইয়ং খেলা ছেড়ে কোর্ট থেকে ছুটে যান। দলের কোচ এবং দর্শকরা তাকে খেলা চালিয়ে যেতে বলে, কিন্তু তিনি তাদের কথা শোনেন না এবং কেবল চলে যান। বাইরে তিনি দা জিয়ংয়ের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার ভবিষ্যৎ। এরপরে দা জিয়ং শি আহ এবং শি উ নামে যমজ সন্তানের জন্ম দেয় এবং তাদের উভয়ের জীবন তাদের পরিবারের জন্য উপার্জন এবং তাদের বাচ্চাদের যত্ন নেওয়ার চারপাশে ঘোরে। দৃশ্যটি তখন 8 বছর পরে স্থানান্তরিত হয়, যখন দা ইয়ং তার কোটিপতি বন্ধু গো দেওক জিনের বাড়িতে থাকেন। ডাবভার্স দ্বারা চালিত। দা ইয়ং সীমিত শিক্ষার কারণে ওয়াশিং মেশিন মেরামতকারী হিসাবে কাজ করেন, যখন দা জিয়ং বিভিন্ন মিডিয়া সংস্থার অ্যাঙ্কর। তাদের যমজ সন্তান শি আহ এবং শিউ তাদের পিতামাতার একই উচ্চ বিদ্যালয়ে পড়ে। যদিও দা ইয়ং তাদের সাথে থাকেন না, তিনি তার বাচ্চাদের ভালোবাসেন এবং প্রায়শই তাদের মধ্যাহ্ন ভোজনে নিয়ে যান। এই আউটিংয়ের সময় তিনি দা জং সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তাদের আশ্বাস দেন যে একবার তিনি পদোন্নতি পেলে তারা আবার একটি পরিবার হতে পারে। একদিন কর্মক্ষেত্রে দা জং অধীর আগ্রহে সিনিয়র ম্যানেজারের পদোন্নতির ঘোষণার জন্য অপেক্ষা করে। তার হতাশার জন্য ম্যানেজার পরিবর্তে অপ্রত্যাশিত কাউকে পদোন্নতি দেয়। এটি দা জংকে গভীরভাবে ক্ষুব্ধ করে এবং তিনি সত্য উদ্ঘাটনের জন্য ম্যানেজারের মুখোমুখি হন। জবাবে ম্যানেজার দা জংজের শিক্ষার অভাবের সমালোচনা করেন এবং তার পরিবারকে অপমান করেন। রাগান্বিত হয়ে দা জং ম্যানেজারকে আক্রমণ করে তাকে মাথা ফাটিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তিনি ঝড়ের বেগে অফিস থেকে বের হয়ে পদত্যাগের ঘোষণা দেন। এগিয়ে গিয়ে দা জং একজন পুরানো গ্রাহকের সাথে দেখা করেন, যার ওয়াশিং মেশিন এবং রেডিও তিনি আগে ঠিক করেছিলেন। সেখানে তিনি একটি পুস্তিকা লক্ষ্য করেন যা বলে যে আপনি কি আবার তরুণ হতে চান। ক্ষীণ কণ্ঠে দা জং হ্যাঁ সূচক জবাব দিয়ে চলে যায়। পরে রাতে তিনি উচ্চ বিদ্যালয়ে যান এবং বাস্কেটবল কোর্টে প্রবেশ করেন, স্মরণ করেন যে তিনি খেলাধুলায় তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে কতটা মরিয়া ছিলেন। তারপরে তিনি একটি বাস্কেটবল ধরেন এবং ইচ্ছা করেন যে তিনি যদি একটি ঝুড়ি স্কোর করেন তবে ঈশ্বর তাকে তরুণ করে তুলবেন। তিনি একাধিকবার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন এবং ঝুড়িটি মিস করেন। যাই হোক, যখন তিনি যাওয়ার আগে এটি শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেন, তখন তিনি স্কোর করেন এবং জাদুর স্পর্শে তিনি তরুণ হয়ে ওঠেন। দা জং এ সম্পর্কে কোনো ধারণা নেই এবং তিনি কিছু খাবার পেতে কাছাকাছি একটি সুপারস্টোরে প্রবেশ করেন। তাকে অবাক করে দিয়ে দা জং লক্ষ্য করে যে শি আহ সুপারস্টোরের কাউন্টারে কাজ করছে। তিনি এখনও তার বয়স্ক ভেবে তিনি তার বাবা মাকে না জানিয়ে কাজ করার জন্য তাকে তিরস্কার করেন এবং তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জানে না যে ছোট ছেলেটি আসলে তার বাবা। দা জং যখন আয়নায় তার প্রতিবিম্ব দেখেন এবং বুঝতে পারেন যে তিনি তরুণ হয়ে উঠেছেন, তখন তিনি চূড়ান্ত অবিশ্বাসের মধ্যে চলে যান। তার হতাশার জন্য দা জংজের বন্ধু দেওক জিনও তাকে চিনতে না পেরে তাকে বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। দেওক জিন তাকে কয়েকটি গেম গ্যাজেট দিয়ে আক্রমণ করে এবং এই সময়ের মধ্যে তিনি টেবিলে তাদের উচ্চ বিদ্যালয়ের ছবিটি লক্ষ্য করেন। তিনি ছবিটি হাতে নেন এবং দা জং বলে দাবি করা যুবক ছেলেটির সাথে তুলনা করেন। তার অবাক হওয়ার জন্য দুটি মুখ হুবহু একই রকম প্রদর্শিত হয় এবং অবশেষে তিনি নিশ্চিত হন যে তরুণ ছেলেটি দা জং, যিনি তার ছোট শোতে রূপান্তরিত হয়েছেন। এরপরে দুই বন্ধু একসাথে বসে এবং দা ইয়ং ইয়েক জিনকে জিজ্ঞাসা করলেন যে তিনি আবার যুবতী হয়ে ওঠার কারণ। পরেরটি স্পষ্ট করে দেয় যে ঈশ্বর তাকে তার জীবনকে পরিপূর্ণভাবে বাঁচার এবং সবকিছু ঠিক করার দ্বিতীয় সুযোগ দিয়েছেন। এই মুহূর্তে আমরা জানতে পারি যে দা ইয়ং বিশ্বাস করেন যে দা জং বিবাহ বিচ্ছেদে খুশি, তবে সে তাকে কতটা মিস করে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি আসলে আজকাল খুশি কারণ তিনি দেশের অন্যতম বিখ্যাত সংবাদ সংস্থা জেবিসি নিউজের জন্য একটি সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হয়েছেন। পরের দিন দেওক জিন দায়ংকে সিওরিন হাই স্কুলে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেয়।
এটি একই স্কুল যেখানে শি আহ এবং শিউ পড়াশোনা করে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন দেওক জিন বেইজংয়ের হোমরুম শিক্ষকের সাথে দেখা করে এবং তাৎক্ষণিকভাবে তার সৌন্দর্যের জন্য পড়ে যায়। এগিয়ে যাওয়া ডায়ানকে তার মেয়ের মতো একই ক্লাসে রাখা হয় এবং ইয়ং হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। শি আহ যখন তাকে দেখেন তখন তিনি তৎক্ষণাৎ তাকে সেই লোক হিসাবে চিনতে পারেন যিনি আগের রাতে সুপারমার্কেটে তাকে বিরক্ত করেছিলেন। সে তাকে অনুসরণ করছে ভেবে সে দুই সহপাঠীর সাথে স্কুলের ছাদে তার মুখোমুখি হয়। সে তাকে হুমকি দেয় এবং দূরে থাকতে বলে। পরে তিনি তার ছেলেকে ক্যাফেটেরিয়ায় একা বসে থাকতে দেখেন এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছে যান। ঠিক তখনই একদল বুলি সেখানে পৌঁছায় এবং নেতা জাসুং, যিনি হাই স্কুল বাস্কেটবল দলের অধিনায়কও, শিউকে বল দিয়ে আঘাত করেন এবং তাকে জ্বালাতন করেন। ইয়ং তার ছেলেকে তার সামনে উৎপীড়িত হওয়া সহ্য করতে পারে না এবং জাসাংকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে তিনি জাসাংকে ফোন করেন এবং সবার সামনে তার সাথে লড়াই করার জন্য তার বাস্কেটবল দক্ষতা প্রদর্শন করেন। ক্যাফেটেরিয়ার সমস্ত শিক্ষার্থী ইয়ংয়ের আচরণের জন্য প্রশংসা করে কারণ তিনি শান্তভাবে পরিস্থিতি পরিচালনা করেন। পরের দৃশ্যে ইয়ং একটি সিগারেট ধূমপান করতে বেরিয়ে আসে এবং স্কুল ভবনের পিছনে এটি করার সিদ্ধান্ত নেয়। তার হতাশার জন্য তিনি শি আহকে সেখানে একা ধূমপান করতে দেখেন। তার মেয়েকে খারাপ অভ্যাসে আসক্ত হতে দেখে ইয়ং একজন বাবার অভিনয় করে তাকে চিৎকার করে, কিন্তু শি আহ তার কথা না শুনে চলে যায়। এরপরে যখন ইয়ং ধূমপান শুরু করে তখন তাকে স্কুল শিক্ষকদের একজনের হাতে ধরা পড়ে এবং তাকে অধ্যক্ষের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সবাইকে বলেছিলেন যে শি আহ তার মতো সমান দোষী, কারণ শীঘ্রই তাকে অফিসে আনা হয়েছিল। ইয়ং বিশ্বাস করতেন যে শিক্ষক যদি শি আহকে তিরস্কার করেন তাহলে তিনি ধূমপান ছেড়ে দিতে পারেন। দুর্ভাগ্যক্রমে তিরস্কার করার পরিবর্তে শিক্ষক তাকে কাঠের সমর্থন দিয়ে মারধর শুরু করেন। ইয়ং এটি দেখতে পায় না এবং সে শিক্ষককে থামতে বলে তার হাত ধরে। শিক্ষক তার আচরণে রেগে যান এবং উভয় শিক্ষার্থীকে তাদের বাবা মাকে ফোন করতে বলেন। এরপরে দা জং অফিসে পৌঁছে শিক্ষকের সাথে কথা বলেন, স্বীকার করেন যে তার মেয়ে যে সিগারেটটি ব্যবহার করেছিল তা তার। ঠিক তখনই তিনি তাদের পাশে বসে থাকা ইয়ংকে লক্ষ্য করেন এবং তার চেহারাটি তার স্বামীর সাথে হুবহু মিল দেখে অবাক হন। স্কুলের দিনগুলো তিনি তার কাছে যান এবং পরীক্ষা করেন যতক্ষণ না শিক্ষক তাকে ইয়ং থেকে দূরে থাকতে বলেন। একই সময়ে দেওক জিনও সেখানে পৌঁছে দাবি করে যে ইয়ং তার ছেলে দা জংকে অবাক করে দেয়। সন্ধ্যায় স্কুল শেষ হওয়ার পরে ইয়ং তার ছেলের পিছনে বুলি গ্রুপটি লক্ষ্য করে এবং তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তাকে অবাক করে দিয়ে বুলি গ্রুপটি চলে যায় এবং শিউ অনুশীলনের জন্য বাস্কেটবল কোর্টে প্রবেশ করে। এখানে ইয়ং জানতে পারে যে তার ছেলে বাস্কেটবলের প্রতি সত্যই আগ্রহী, তবে তাকে জানানোর সাহস কখনো পায়নি। শিউয়ের বন্ধু নেই তা জেনে তিনি তার কাছে যান এবং তাকে মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ জানান। একসাথে কিছু সময়ের জন্য খেলাধুলা করে এবং এক ধরনের বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে। এদিকে দা জং তার বন্ধু চুকে নিয়ে শহরের রাতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে তার বন্ধু পরামর্শ দেয় যে সে তার উদ্বেগগুলি ভুলে যায় এবং জীবনকে পুরোপুরি বাঁচতে পারে। পরামর্শ অনুসরণ করে দা জং তার চোখ বন্ধ করে এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি লোকের কাছে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লাগে তার, তবে ভাগ্যক্রমে ইয়ং সময়মতো সেখানে পৌঁছে তাকে বাঁচায়। তারপরে তিনি তার বাড়িতে যান এবং পথে বাস্কেটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ কথা শুনে দা ঝাং ধূমপান থেকে দূরে থাকার এবং তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। দা ঝাংয়ের পরামর্শ অনুসরণ করে ইয়ং ব্যায়াম শুরু করে এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে তার বাচ্চাদের দিকে মনোনিবেশ করা দরকার এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে তাদের সহায়তা করা উচিত। অন্যদিকে দা ঝাং স্মরণ করে যে কিভাবে ইয়ং তাকে গাড়ির ধাক্কা থেকে বাঁচিয়েছিল এবং এটি তাদের স্কুলের দিনগুলিতে দা ইয়ং তার সাথে যা করেছিল তার অনুরূপ বলে মনে করে। সে তার আলমারির কাছে যায়, দা ইয়ংয়ের ছবি বের করে এবং এটি হুবহু ইয়ংয়ের মতো দেখে হতবাক হয়ে যায়। কোনো সময় নষ্ট না করে তিনি রহস্যময় ছেলেটির সাথে দেখা করতে দেওক জিনের অ্যাপার্টমেন্টে যান। ইয়ং যখন তার সামনে হাজির হয় তখন সে তার তরুণ স্বামীর ছবি বের করে তুলনা শুরু করে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন যে ইয়ং অবশ্যই দা ইয়ংয়ের পুত্র হতে হবে, তবে দেওক জিন তা অস্বীকার করেন এবং দাবি করেন যে তিনি তার ছেলে। তার দাবির পক্ষে তিনি যোগ করেছেন যে ইয়ংয়ের তার মায়ের একটি মুখ রয়েছে যিনি দা ইয়ংয়ের মতো দেখতে। দা ঝাং এটি শুনে বিভ্রান্ত হয়ে পড়ে এবং সত্য সন্ধানের জন্য তার স্বামীকে ফোন করার সিদ্ধান্ত নেয়। ইয়ংয়ের দুর্ভাগ্যের কারণে তার ফোন বেজে উঠল, কিন্তু ধরা পড়ার আগেই সে দৌড়ে ঘর থেকে বের হয়ে কল ধরে। তারপরে তিনি বৃদ্ধ দা ইয়ংয়ের মতো কথা বলেন, তার স্ত্রীর সন্দেহ দূর করে এবং আশ্বাস দেন যে শিউ ব্যতীত তার আর কোনো ছেলে নেই।
স্কুলে বৃষ্টি শুরু হয় এবং উই ইয়ং জানতে পারে যে শি আহ ছাতা আনেনি। তারপরে তিনি সরাসরি একটি দোকানে যান এবং দুটি ছাতা কিনেছিলেন, একটি শি আহের জন্য এবং অন্যটি শি উয়ের জন্য, যা তিনি তার আসনে লিখে যান। এটি করার পরে উই ইয়ং অনুভব করেন যে তিনি বিশ্বের অন্যতম সেরা বাবা। দৃশ্যটি তখন দা ঝাংয়ের কাছে স্থানান্তরিত হয়, যিনি চুয়ের সাথে একটি শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন। তারা কিছু প্রসাধনী পণ্য পরীক্ষা করার সময় দা ঝাং একটি বার্তা পায় এবং বুঝতে পারে যে শি জেবিসির অ্যাঙ্কর হিসাবে নির্বাচিত হয়েছেন। শি খুব উত্তেজিত হয়ে পড়ে এবং চু তাকে কৃতিত্বের জন্য অভিনন্দনও জানায়। এদিকে উই ইয়ংও স্কুল বাস্কেটবল দলের জন্য নির্বাচিত হন এবং শিউকে তার সাথে যোগ দিতে বলেন। প্রাথমিকভাবে পরবর্তীকালে বাস্কেটবল ট্রায়ালে অংশ নিতে অস্বীকার করে, তবে উই ইয়ংয়ের ক্রমাগত চাপের সাথে তিনি রাজি হন। পরে দুজন একসাথে বাড়ি ফেরার সময় দা ঝাং তাদের কাছে যান এবং তার ছেলেকে জেবিসিতে তার নির্বাচন সম্পর্কে অবহিত করেন। তাকে অবাক করে দিয়ে উই ইয়ংও তার জন্য খুব খুশি হয়ে ওঠে এবং তারা একে অপরকে আলিঙ্গন করে। পরের দিন যখন উই ইয়ং স্কুলের হলওয়েতে একা হাঁটছেন, তখন তিনি লক্ষ্য করেছেন যে বুলি গ্রুপটি শিউকে বিরক্ত করছে। ক্ষুব্ধ হয়ে তিনি দলটিকে অনুসরণ করেন এবং নেতা জিয়া সংকে একটি বাস্কেটবল ম্যাচের মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ জানান। মুখোমুখি হওয়ার কথা শুনে শিক্ষার্থীরা আদালতের চারপাশে জড়ো হয় এবং জিয়া সংঘের জন্য উল্লাস করে। তাদের অবাক করে দিয়ে উই ইয়ং এবং শিউ একসাথে একটি দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি জিতেছিলেন। দৃশ্যটি তখন দা ঝাংয়ের কাছে স্থানান্তরিত হয়, যিনি একটি শো অ্যাঙ্কর করার সুযোগ পাওয়ার জন্য একটি পালার জন্য অপেক্ষা করছেন। ঠিক তখনই জেবিসির পরিচালক তার কাছে আসেন এবং তাকে একজন বিখ্যাত বেসবল খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে বলেন। দা ঝাং আনন্দের সাথে সুযোগটি লুফে নেয় এবং কোনো স্ক্রিপ্ট বা প্রস্তুতি ছাড়াই খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে বেরিয়ে যায়। সৌভাগ্যক্রমে সাক্ষাৎকারটি বেশ ভালো হয়েছে এবং সবাই তার অভিনয়ের প্রশংসা করেছে। পরের দিন যখন উই ইয়ং স্কুলে যায়, তখন তিনি লক্ষ্য করেন যে একদল ছেলে দা ঝাংয়ের বয়স এবং চেহারা সম্পর্কে খারাপ মন্তব্য করছে। তিনি ছেলেদের সাথে লড়াই করতে এগিয়ে যান, তবে তা করার আগে শি আহের বন্ধু জিহো তাদের আক্রমণ করেন। এরপরে পর্বটি শেষ হয় উই ইয়ং জিহোতে যোগ দিয়ে এবং বুলিদের তার থেকে দূরে থাকার জন্য সতর্ক করে।